বর্তমানে আমাদের করলা চারাগুলি বার হয়ে গেছে। দেখতে পাচ্ছ করলা গাছের কিন্তু মিনিমাম এখানে 4টি পাতা হয়ে গেছে। নিচে দেখো 2টি পাতা আর উপরে দেখো বড় বড় 2টি পাতা 4টি আর ছোট আরেকটা পাতা বার হচ্ছে, টোটালি 5টি পাতা। কোনো গাছে 4টি, কোনো গাছে 5টি, কোনো গাছে 3টি করে কিন্তু পাতা গজাচ্ছে। চারা বার হতে 1 সপ্তাহ সময় লেগেছে। তাই বর্তমানে আপনিও কিভাবে এই করলা চাষ করবেন সেটা নিয়ে কথা বলবো। তাই ভিডিও যে রয়েছে আমি ইব্রাহিম, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধু, আজকের ভিডিও শুরু করি। করলা চাষের ক্ষেত্রে বীজ খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা বীজ হিসাবে যে বীজটাকে চুজ করে নিয়ে এসেছি সেটা হলো দেবজয়ের জাপানি হাফ করলা। এই জাপানি হাফ করলা তোমরা যদি চাষ করতে পারো, এই করলা কিন্তু প্রচুর পরিমাণে ধরন, আর এটা কিন্তু মিনি করলা বা হাফ করলা মানে মিনি করলা, বুঝতে পারছো। ছোট হবে করলার সাইজটা যেমন অতিরিক্ত বড়, আর এটা কিন্তু অতিরিক্ত বড় না, মিনি করলা। এর বাজারিক চাহিদা প্রচুর রয়েছে, যার বর্তমানে 100 গ্রামের দাম আমার স্থানীয় অঞ্চলে কিন্তু 7 থেকে 8 টাকা করে নিচ্ছে। ঠিক আছে, প্রচুর দাম রয়েছে এবং শীতকালীন ক্ষেত্রে ইহাও কিন্তু প্রচুর পরিমাণে দাম থাকে। এই করলার গড় আয়ু রয়েছে মিনিমাম কিন্তু আমরা চাষ করেছি 5 থেকে 6 মাস, মিনিমাম 5.5 মাস কিন্তু টেনে নেয় যদি ভালো যত্ন করতে পারি। গড় আয়ু, টোটালি গড় আয়ু বীজ বপনের থেকে এর গড় আয়ু কিন্তু এইরকম থাকে। তবে অতিরিক্ত যদি যত্ন বা পরিচর্যা না করতে পারেন তাহলে মিনিমাম কিন্তু এর 4 মাস গড় আয়ু দিয়ে যাবেই, অর্থাৎ প্রচুর ফলন দিয়ে যাবেই। দেখতে পাচ্ছ এটা গৌরাঙ্গ নার্সারির জাপানি হাফ করলা, দেখতে পাচ্ছ দেবজয় জাপানি হাফ করলা। এই বীজটা কিন্তু আমি বপন করেছি। এই বীজটা কিন্তু আমি এর আগেও বপন করেছিলাম, এবারও বপন করছি। তাই আপনারা কিন্তু এর আগে যে সমস্ত ভিডিওগুলি আমাদের করলা চাষে দেখেছেন সেটা কিন্তু দেবজয় জাপানি হাফ করলা। ঠিক আছে, এই বীজ নির্দিষ্ট স্থান থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারো, অবশ্যই ভালো হবে। যদি না হাইব্রিডগুলি চাষ করতে চাও তাহলে ভিএনআর বা অন্য কোম্পানিগুলি চাষ করতে পারো। চলো বন্ধু, বীজ নিয়ে বেশি আলোচনা না করে আমরা চাষের পদ্ধতিতে যাই। বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার পটলের মাচা। এই পটলের মাচা, অর্থাৎ এখানে কিন্তু কি হয়েছিল, বৃষ্টি বা বর্ষা অতিরিক্ত, এবার জানো বৃষ্টি বা বর্ষা হয়েছে, ফলে কিছু কিছু পটল গাছ মারা গেছে। আমি নতুন করে কিন্তু চারা কিন্তু বপন করে দিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ। তবু কিন্তু আমি এখানে শীতকালীন ক্ষেত্রে সেই পটল, তো শীতকাল তোমরা জানো শীতকাল আসলেই কিন্তু পটল আর হয় না, ফলে আমি সেখানে সেই টাইমটায় অর্থাৎ সেই সময়টায় এই জমি যদি ফেলিয়ে রাখি, যেহেতু আমার এটা কিন্তু লিজ নেওয়া জমি বা টাকায় নেওয়া জমি, এতে করে আমার কিন্তু লস হবে। এজন্য আমি কিন্তু জাপানি হাফ করলা বপন করে দিয়েছি। যাদের কিন্তু পরিত্যক্ত জমি রয়েছে তারা চাষ দিয়ে পটলের মাচার মতো, পটলের ভেরির মতো অবশ্যই ডাঁড়াকরণ করে তবেই কিন্তু তোমরা এই করলাটা চাষ করতে পারো। পটলের মাচার মতো যেমন 2.5 হাত মাপের একটা থেকে একটা ডাঁড়ার দূরত্ব 2.5 হাত থাকে, ঠিক তেমনইভাবে 5 হাত থাকে একটা থেকে একটা ডাঁড়ার দূরত্ব 5 হাত রেখে রেখে কিন্তু আমরা আল দিই, ঠিক তেমনই কিন্তু আল দিয়ে নিতে হবে। জমি তৈরির সময় তোমরা যদি রাসায়নিক সার ব্যবহার করতে চাও করতে পারো। আমি এখানে যেহেতু মাদা তৈরি করেছি তাই আমি মাদায় কিন্তু রাসায়নিক সার বীজ বপনের মিনিমাম 4 থেকে 5 দিন আগে কিন্তু দিয়ে রেখেছি। কিভাবে দিয়ে রেখেছি, যে এই যে দেখতে পাচ্ছ আমার এখনও কিন্তু সার এখানে রয়েছে, দেখো এখনও কিন্তু সার আমার এখানে রয়েছে। এই দেখো সার এখনও রয়েছে, এই দেখো এই পাশটা সার এখনও রয়েছে, এই দেখো মাদার এই অংশে সার রয়েছে যা তোমরা দেখতে পাচ্ছ। মাদা তৈরি করার সময় যেহেতু গাছের প্রথম অবস্থায় নাইট্রোজেনের দরকার লাগে, তাই আমি এখানে কিছু পরিমাণে 20 তারকে চুজ করে নিয়েছি, যার ভিতরে অ্যামোনিয়া, ফসফেট এবং সালফেট রয়েছে। অর্থাৎ যখন আমি মাদা তৈরি করেছি ঠিক তখন, অর্থাৎ এই যে পটলটা দেখতে পাচ্ছ এই পটলে আমি জলসেচ দিয়েছি এবং জলসেচ দেওয়ার আগের দিন আমি এই মাদা তৈরি করেছি এবং প্রত্যেক মাদায় আমি কিন্তু অল্প অল্প পরিমাণে রাসায়নিক সার দিয়েছি, দিয়ে তারপরে কিন্তু জলসেচ দিয়েছি। এবং জলসেচ দেওয়ার মিনিমাম 4 থেকে 5 দিন বাদে যখন আমার মাটি হয়েছে তখন কিন্তু আমি এই জাপানি হাফ করলার বীজ, যেটা আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, যেখানে যেখানে দানা বার হয়নি সেখানে সেখানে আজকে পুঁতবো, বীজ আমি এনেছি। এই যে জাপানি হাফ করলার বীজ কিন্তু বপন করে দিয়েছি। যাদের মাচা রয়েছে তারা আমার মতো মাদা তৈরি করবেন, তার উপরে সার দেবেন, দিয়ে জলসেচ দিয়ে দেবেন, দিয়ে 3 থেকে 4 দিন বাদে যখন জো হবে তখন বীজটাকে 12 থেকে 15 ঘন্টা ভিজিয়ে নেবেন। তার পরবর্তীতে সেই বীজটা বিকেলের দিকে অথবা সন্ধ্যার দিকে কিন্তু বপন করে দেবেন।
ঠিক আছে, বুঝতে পেরেছেন? অবশ্যই খেয়াল রাখবেন এই হুল মুখটা সবসময় নিচের দিকে দিতে হবে। এই যে হুল মুখ যেটা দেখতে পাচ্ছ, এই হুল মুখটা সবসময় কিন্তু আমরা নিচের দিকে দেব। ঠিক আছে, বোঝা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো? এবার চলে আসি বন্ধু, এবার বীজ বপন। কিভাবে বীজটা বপন করতে হবে, আমার যেখানে চারা বার হয়নি সেই অংশটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং মাদাকরণ কিভাবে করবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো ওই অংশটাই যাওয়া যাক। প্রথমে এই অংশে যে সমস্ত ঘাসগুলি রয়েছে সেই সমস্ত ঘাসগুলি আমি নিড়ানির সাহায্যে ভালো করে নিড়িয়ে এখানে মাদা তৈরি করে নিচ্ছি। এবার আমার নিড়ানির সাহায্যে ভালো করে এই অংশকে আমি খুঁড়ে নিয়েছি এবং মাটিগুলোকে কিন্তু গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি। দেখতে তোমরা পাচ্ছ, যেহেতু এর আগে আমার এখানে মাদা ছিল না, এবং এইখানে এই অংশে আমার কিন্তু মাদা ছিল এবং সেখানে চারা বার হয়নি, যেহেতু জল, আমি যখন জলসেচ দিই তখন এই অংশে জল ওঠে এবং উপরে কিন্তু জল উঠতে চায় না। তাই এই অংশে আমি যেহেতু রস রয়েছে তাই এখানে মাদা তৈরি করছি। তোমরা মাদা তৈরি করবে, কিছু রাসায়নিক সার দেবে, তারপরে অর্থাৎ শুকনো মাটিতে একদম শুকনোতে মাদা তৈরি করবে, তারপরে রাসায়নিক সার দিয়ে পরের দিন জলসেচ দেবে এবং জলসেচ দেওয়ার 4 থেকে 5 দিন বাদে ওই মাদাটা হালকা বা নিড়িং দিয়ে খুঁড়ে নিয়ে সেখানে তোমরা দানাটা বপন করে দেবে। আমি যেহেতু সরাসরি বপন করছি তাই কিন্তু আর রাসায়নিক সার দিচ্ছি না। দেখো এবার বীজটা আমি বপন করব। এখানে কিন্তু আমি 2টি বীজ দেব, তার জন্য আমাদের হুল মুখটাকে এই যে নিচের দিকে দিলাম, আবারও একটি হুল মুখটাকে আমরা এই যে হুল মুখটাকে আবারও নিচের দিকে দিচ্ছি। এই যে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এবার মাটিটা এইভাবে চাপা দিয়ে হাত দিয়ে এইভাবে বাড়ি দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, কিছুদিন বাদে সেই চারাটা বার হয়ে যাবে। অবশ্যই করলা যেহেতু খোলা অনেক পুরু, তাই বীজটাকে অবশ্যই ভিজিয়ে নিয়ে তবেই কিন্তু তোমরা বীজ বপন করবে, না হলে তোমাদেরই সমস্যা হবে। বুঝতে পেরেছ? এবার চলে আসি চারার পরিচর্যা। আমরা কীভাবে করলা চারার পরিচর্যা করব সেটা নিয়ে কথা বলবো। চলো বন্ধু শুরু করি। করলা চারার পরিচর্যা করার জন্য আমি ড্রাম নিয়ে এসেছি এবং ড্রামের ভিতরে কিন্তু আমি এখানে কিন্তু বিষ গুলে এর আগে স্প্রে করে দিয়েছি। বিষ হিসেবে যে বিষগুলি আমি ব্যবহার করেছি সেটা তোমাদের জানাই অবশ্যই। বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমার করলার চারাটা রয়েছে সেই চারাটা সুস্থ সবল, কিন্তু চারা বড় হওয়ার পরই আমাদের গাছের পাতা কিছু অংশ পোকায় খেয়ে নিচ্ছে। এই দেখো দেখেছো কেমনভাবে কিন্তু পোকায় কিছু অংশ এই দেখো এই অংশটা খেয়ে নিয়েছে, পোকায় খেয়ে নিচ্ছে। তো চারা বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নানান রকম পোকা রয়েছে, ফলছিতুকারী লেদা পোকা এবং পাতা খেকো নানান পোকা, এরা কিন্তু এখানে এসে অ্যাটাক করবে এবং অ্যাটাক করে ধীরে ধীরে সেই পাতার কিছু অংশ খেয়ে নেবে, কাণ্ড খেয়ে নেবে, গোড়া থেকে গাছকে কেটে দেবে। ফলে পরবর্তীতে সেই গাছের আর গতি থাকবে না, অর্থাৎ সেই গাছটা কিন্তু মারা যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? সেই গাছ মারা যাবে এবং সেই গাছ থেকে কিন্তু আর সেই গাছ কিন্তু হবেই না অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রোফেনোফক্স প্লাস সাইপারমাইথিন গ্রুপের প্রথম অবস্থায় প্রোফেক্স সুপার দিতে পারো। আমি প্রোফেক্স সুপার দিয়েছি এবং গাছটা যাতে না ভাইরাস লাগে, এই দেখো পাতায় একটা হলুদ হলুদ দাগ, এই দেখো পাতায় একটা হলুদ দাগ সৃষ্টি হয়েছে, এই দেখো হলুদ দাগ, এটা যাতে না হয়, গাছ যাতে কালো থাকে সেই জন্য আমি এখানে ম্যাঙ্কোজেম ডাইথেনিয়াম 45 পাউডার, এইচপিএম কোম্পানির ডাইথেনিয়াম 45 পাউডার, ম্যাঙ্কোজেম এটা ব্যবহার করছি। আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেব। আপাতত এই 2টি পরিচর্যা করলেই হবে এবং তার পরবর্তীতে ধীরে ধীরে কী সার দিতে হবে, গাছের কি স্প্রে করতে হবে, ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু তখন ভিডিও নিয়ে আসবো, তখন তোমরা জানতে পারবে। আপাতত এই পরিচর্যাগুলি করো, তাহলে তোমাদের করলা সুস্থ এবং সবল হবে এবং খুব দ্রুত এখান থেকে অতিরিক্ত তোমরা ইনকাম করতে পারবে। তাই দর্শক বন্ধু, বর্তমানে তোমরা কীভাবে করলা চাষ করবে, কি করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে জানলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থেকো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।